সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। তারপরে আছেন সাইদ আবদুল্লাহ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। স্বাগত আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সায়ন্ত, আজকের বিষয়টা অন্য। রাজনীতির ভাষা বদলে গেছে, টকশোতে উত্তাপ ছড়িয়েছে, মানুষ ক্রমশ হতাশ হচ্ছে। কেন, কি এমন ঘটলো যে মানুষের মধ্যে এই হতাশা? রাজনীতির ভাষা বদলে যাওয়াটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল। কাঙ্ক্ষিত, কিন্তু সমস্যা হলো এটা খুব নেগেটিভলি বদলে গেছে, যে কারণে আপনি বললেন যে মানুষ হতাশ হয়েছে। আমাদের চাওয়া ছিল রাজনীতির ভাষা বদলে যাক এবং মানুষ আনন্দিত হোক, প্রশংসা করুক। আচ্ছা, বাংলাদেশের রাজনীতির কালচার যেমন ছিল, এটা সাধারণ মানুষ, একটু শিক্ষিত সজ্জন ভদ্রলোক, এরা অনেকে পছন্দ করতো না। আমি ছাত্র রাজনীতিতে জয়েন করলাম 1991 সালে ঢাকা কলেজে। 92 সালে ওইখানে আমি ছাত্র সংসদ নির্বাচন করেছি, হলের জিএস ছিলাম। আমার এই ভালো রেজাল্ট করার পরে সায়েন্সে পড়ে ঢাকা কলেজে ছাত্র রাজনীতি করছে শুনে আমার অনেক শিক্ষক, স্কুলের শিক্ষক বিশেষ করে পরিচিত জনরা খুব হোঁচট খেতেন এবং বলতেন যে তুমি কেন এটা করছো, নিজেকে নষ্ট করছো, ভালো ছেলেরা মেয়েরা রাজনীতি করে নাকি। আমাদের দেশে এরকম একটা ধারণা কিন্তু গেঁথে গেছে আমাদের মাথায় যে ভালো লোকরা রাজনীতি করে না। কারণ ভালো লোকরা যদি রাজনীতি না করে তাদের ভাষা কেমন হবে, সেটাই প্রাধান্য পাচ্ছিল। ভালো লোকের ডেফিনেশন কি? মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য, সজ্জন, মেধাবী, যারা অন্যকে অপদস্থ করে না, যারা দুর্নীতি করে টাকার মালিক হয় না, যারা নিজেরা দম্ভ দেখায় না, একটু সাধারণ সিম্পলিসিটিওয়ালা, যারা দেশ নিয়ে মানুষ নিয়ে ভাবে, শুধু আমি করে না, যারা আমরা নিয়ে চলে। আচ্ছা, তো যাই হোক, সেই বিবেচনায় যদিও ভালো খারাপটা আপেক্ষিক বিষয়, তবু আমাদের সমাজের প্রেক্ষাপটে এই গ্রহণযোগ্যতা আছে। সেখানে রাজনীতিবিদরা এমন সব বক্তৃতা দিতেন এবং এমন সব বাজে শব্দ উচ্চারণ করতেন, কথা বলতেন, যে বলে এক পর্যায়ে তিনি আবার যখন ধরা খেতেন অথবা একদম বিপরীত একটা কথা তাকে বলতে শোনা যেত, সংবাদ মাধ্যম বা ভার্চুয়াল মিডিয়া আসার পরে তো একদম সামনে সামনে হাজির হয়ে যেতে লাগলো যে উনি এটা বলছিলেন, এখন এটা বলছেন, বা এই কথা উনি বললেন কেন। তখন সেটাকে ডিফেন্ড করা হতো রাজনৈতিক বক্তব্য হিসেবে বা পলিটিক্যাল রেটরিক বলে। তার মানে রাজনৈতিক বক্তব্য শব্দটাও ছিল এটা একটা বাজে বক্তব্য হবে, যেটা গ্রহণযোগ্যতা থাকবে না, বাস্তবতা থাকবে না। যখন ধরা খাবে তখন বলবে রাজনৈতিক বক্তব্য। তার মানে রাজনৈতিক বক্তব্য এমনই হয়, এটাও কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। না, ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। কিন্তু এখন যদি আপনি একটা মত চাপিয়ে দেন আর আমি যদি এটা ভিন্ন মত দেখাই, তখন আপনি আমার পরে চড়া হচ্ছেন। না, বিষয়টা ভিন্ন মত থাকা দোষের না। আচ্ছা, সমস্যাটা হচ্ছে এই ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে। আমি একটা মত দিলাম, ধরেন, আমার মনে হয় খোলাসা করে বলাই ভালো যে আমরা রাগঢাক না করি। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি কিছু কথা বলেছেন, সেই কথাটা আমাদের অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়নি। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বিশেষের বা কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের না, এটা ছাত্র জনতা সহ রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই করেছে, আমাদের সকলের অর্জন। সেটাকে নিয়ে কোনো বাজে শব্দ বলাটা কারো কাছেই ভালো লাগবে না। তিনি কন্ট্রোল হারিয়ে হোক, যেভাবেই হোক বলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা অনাকাঙ্ক্ষিত হয়েছে বলেই দল তার বিরুদ্ধে শোকজ দিয়েছে যে আপনি এটার জবাব দেন, কেন এটা বললেন, এটা নিয়ে বিতর্ক উঠেছে। যদি তার এটা দলের কাছে গ্রহণযোগ্য হতো তাহলে তো দলও তাকে শোকজ করতো। ফাইন, তিনি বলছেন দল তাকে শোকজ করেছে, তিনি জবাব দিবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এটার মীমাংসা হবে। কিন্তু সেটার সঙ্গে সঙ্গে
তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে মব ক্রিয়েট করতে হবে, তাকে নিয়ে ট্রোল করে এমন সব বাজে ল্যাঙ্গুয়েজ, এমন সব শব্দ উচ্চারণ করা হচ্ছে যেই স্লোগানে যেই শব্দগুলা এই সেম ক্যাটাগরির লোকরাই তারেক রহমানকে নিয়ে এর আগে করেছে। এত বাজে শব্দ যেটা আপনি এখন তো একটা টেলিভিশনে প্রচার হচ্ছে কথা, ব্যক্তিগতভাবে আপনার সামনে আমি ওই শব্দ উচ্চারণ করতে পারবো না, বা সাহিদ পারবে না, আই ডু বিলিভ আপনি পারবেন না। এই শব্দগুলা রাজনৈতিক কর্মীরা স্লোগান আকারে বলছে। তো স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল, সেই স্লোগান তো মানুষ আগ্রহ নিয়ে শুনতো। স্লোগান শুনে তো চটি বইয়ের মতো বা পর্ণমমির মতো লুকিয়ে তো স্লোগান দেখার বিষয় না, কিন্তু ওদের তো পর্ণ স্লোগান হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এগুলোকে আবার প্যাট্রোনাইজ করছে, সেটার বিরুদ্ধে যদি আবার কিছু লিখি তাহলে সেটাকে আমাদের পর্যন্ত গালিগালাজ করছে যে আমরা এখন নিন্দা করছি, সুশীলগিরি করছি। কিন্তু মানুষ টক শো দেখে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। এখন আপনি যদি গালিগালাজটাই এই টক শোকে কী করে, এটার দুইটা কারণ অনেকে বলছেন, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন, নাও হইতে পারেন। কেউ কেউ বলছেন যে এটা লাইক পাওয়ার জন্য, ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা, আর আরেকটা হচ্ছে এই যে যেটাকে টিআরপি বলা হয়, তো সেই টিআরপির জন্য। এই দুইটা কি এইটাই নাকি অন্য উদ্দেশ্য? এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। আচ্ছা। আপনি যে দুইটা বলছেন ডেফিনেটলি এটা একটা উদ্দেশ্য। এটা হইল টক শোতে এটা কারো কারো ইন্টেনশন থাকে, কোনো কোনো উপস্থাপক বা কোনো কোনো টিভি চ্যানেলের, যে এইভাবে উত্তেজিত করে বা বিতর্ক তৈরি করে এরকম হলে সেটার একটা কাট পিস ছাড়লে ভিউ বেশি হবে, ইনকাম বেশি হবে, আর বলে যে আমাদের এটা এত ভিউ হয়েছে, এটা ভাইরাল হয়েছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যারা আসে তারা নিজেরাও প্রচার চায়, মনে করে যে সে এরকম একটা ঘটনা ঘটলে সেটা প্রচার হবে, তার পরিচিতি প্রচার এটা বাড়বে। আর একটা গ্রুপ আছে যারা ইউটিউবে করে, তারা মনে করে যে এইরকম বাজে ভাষায় আক্রমণ করতে পারলে, এটা করলে তাহলে তার ভিউ বাড়বে, ইনকাম বেশি হবে। এবং বিদেশে যারা ইউটিউবার তারা আবার আরও বেশি ক্ষেত্র বিশেষে লাগাবেন, সবাই না, কারো কারো ভাষা দেখলে মনে হয়, আমি তো কিছু হেডলাইন দেখার পরে কারোটা আমি ওইখান থেকে কিছু তথ্য নেওয়ার জন্য মাঝে মাঝে দেখি, যে যেটুকু আমি গ্রহণযোগ্য মনে করি ওই তথ্যপাত্রটাকে নিব, কারণ এদের অনেকের কথার মধ্যে কিন্তু অনেক ভালো তথ্য পাওয়া যায়। কিন্তু পুরাটা শুনতে গেলে আমাকে হয় হেডফোন লাগিয়ে শুনতে হয়, অথবা দেখতে আশেপাশে কেউ আছে কি না। এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এত বাজে কথা, এত ব্যক্তি আক্রমণ, একজন আরেকজনের বিরুদ্ধে এমনভাবে লাগে যে তার মা, বোন, সংসার, অতীত, বর্তমান কিচ্ছু থাকে না, এবং তার মধ্যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেই বাছবিচার করার সুযোগও থাকে না। ফলে কালচার, এটার পেছনে এই যে রাজনৈতিক কালচার ধীরে ধীরে নষ্ট হওয়া, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা উঠে গিয়ে, আমরা কালকেই একটা আলোচনা অনুষ্ঠানে আলাপ হচ্ছিল, তখন বলছিলাম যে ওখানে অনেক গুণীজনরাই ছিলেন, যে আমরা গত বহু বছর ধরে জিপিএ উৎপাদনে যতটা মনোযোগী হয়েছি, আমরা মানুষ উৎপাদনে ততটা মনোযোগী হইনি। ফলে ওই যে অমানুষ তৈরি হয়েছে, সেই অমানুষদের মধ্যে কেউ কেউ আবার এদেরকে লাইক কমেন্টস দিয়ে উৎসাহিত করে। আপনি দেখবেন একটা বাজে কথা বললে সেটা ভার্চুয়াল মিডিয়ায় যে পরিমাণ লাইক কমেন্ট পাল্টাপাল্টি চলে, এবং সেটা একটা উৎসবে পরিণত হয়, এটা ভালো ভিডিওর, ভালো কথার ওটা খুব কমই পাবেন। রাইট, অনেক ধন্যবাদ। দেখি অপেক্ষাকৃত তরুণ কি বলেন, আপনার অভিজ্ঞতা কি সাইদ? ধন্যবাদ। আমাদের পরম শ্রদ্ধেয় মতি ভাই এবং শান্ত ভাই দুইজনে আমার খুব পছন্দের মানুষ, এবং একই সাথে বাংলা ভিশনে যারা দেখছেন সেই দর্শকবৃন্দকে। আলোচনাটা এমন একটা জায়গায় চলে এসেছে, একটা আমার মনে হচ্ছে যে জেনারেশনাল যে গ্যাপটা, যদি আমি ওই পার্টিকুলার জায়গাতে যদি কেন্দ্র করি, যেমন আমাদের এই জায়গায় একদম বাংলাদেশের সাংবাদিকতায় যারা একেবারে প্রতিমভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মতি ভাইদের একটা জেনারেশন, শান্ত ভাইদের একটা জেনারেশন, আর আমাদের এই যে এই একেবারেই তরুণদের একটা জেনারেশন, এই জায়গাতেই কিন্তু জেনারেশনাল গ্যাপ আছে। এবং একটা ট্রায়াঙ্গেল আমরা যদি ড্র করি, এইগুলার ভেতরে যেটা দরকার ছিল যে এক একটা ব্রিজ স্থাপন করা। অনেক জায়গায় যেটা হচ্ছে আমার কাছে মানে মিউচুয়াল রেসপেক্টের যে জায়গাটা, এই জায়গাটা খুব সিরিয়াসলি ফল করেছে। এবং পলিটিক্যাল কালচার যেহেতু দীর্ঘদিন যাবত, আমার পার্সোনাল পারসেপশন, বিগত 10 থেকে 15 বছরে যেহেতু একটা নর্মাল পলিটিক্যাল পরিবেশটা ছিল না, নর্মাল পরিবেশটা থাকলে যেটা হয়,
যে যারা পলিটিক্যাল কমেন্টেটর আছেন, যারাই আছেন, প্রত্যেকে মিউচুয়ালি ইন্টারাক্ট করতে পারেন। কিন্তু এমন ঘটনা তো ঘটেছে যে শুধুমাত্র একটা দলের বাইরে যারা কথা বলতো তাদেরকে এমনভাবেই নিষ্পেষিত করা হতো যে তাদের ভয়েসটাকে অবরুদ্ধ করা হতো। এই নর্মাল ফ্লোটাকে বন্ধ করার কারণে তখন এমন কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে গিয়েছিল, মানে আমি কমেন্ট্রির ক্ষেত্রে বলছি, যে যাদের প্যাটার্নটাই ছিল যে প্রচলিত লাইনের বাইরে গিয়ে কাজ করা, এবং ওইটা করতে গিয়ে আবার তারা কি হাততালিও পেয়েছে। কিন্তু এই হাতে তালি পাওয়াটা যে সব সময়ের জন্য কনস্ট্যান্ট না, ওই জায়গা থেকে যখন মাঝে মাঝে ব্যাক চলে আসতে হয়, এই পরিমিত বোধটা অনেকের ভেতরে মানে সিরিয়াসলি কলাপস করেছে। এটা কলাপস করার কারণে যেমন মেইন স্ট্রিম সাংবাদিকতার যে ভাষা, টকশোর যে ভাষা, রাজনীতির যে ভাষা, এইটা আবার অনেক ক্ষেত্রে পপুলিজমের জায়গাটা খুব সিরিয়াসলি এফেক্ট করছে হলো ফেসবুকের মনিটাইজেশন, ইউটিউবের মনিটাইজেশন। আমি মাঝে মাঝে ভাবি ওই যে শান্ত ভাই একটু টানছিলেন ওই জায়গাটা, যদি এমন হতো যে এই জায়গাগুলোর মনিটাইজেশন উঠে যেত, অনেক জায়গায় এই যে হঠাৎ করে কিছু একটা কথা বলে আলোড়ন তুলে ফেলতে হবে, এই জায়গাটা কমে যেত। দুইটা উদাহরণ বলি। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা টকশোতে গিয়ে আমি আমার আর একজন সহযোদ্ধা, যারা এই গণ অভ্যুত্থানের সাথে একদম সরাসরি ছিলেন, খুব পরিচিত, আমি নাম বলছি না, আর একজন টকশো হোস্ট যিনি দীর্ঘদিন মানে নির্বাসিত জীবনযাপন করেছেন, বাংলাদেশে আবার এসেছেন, একজন নারী। তো উনি টকশো যখন চালাতে চালাতে তো আমাদের ওই একজন সহযোদ্ধা হুট করে বলে উঠল, আপনাদের মতো সাংবাদিকরা তো সব নষ্ট করেছেন, আপনি কি করেছেন, কোনোদিন কোনো অবদান রেখেছেন, কোনো কিছু করছেন, আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন। তা আমি ওই জায়গায় মোটামুটি খুবই লজ্জা পেলাম ওই আলোচনায় সহ আলোচক হিসেবে থাকতে পেরে। তার কারণ হলো যে ছেলেটা তাকে চ্যালেঞ্জ করছে, ওই সাংবাদিকতা করতে গিয়ে ওই ভদ্র মহিলার বাংলাদেশ ছাড়তে হয়েছিল, সাংবাদিকতা করতে গিয়ে, কথা বলতে গিয়ে। আর যে কথা বলছে, আমি পরবর্তীতে বললাম যে তুমি যখন এই কথাটা বলছো, উনি যখন দেশ ছেড়েছে তুমি তখন ছাত্রলীগের স্লোগান দিতা, মানে তুমি তো একটা বালেগ মানুষ ছিলা, তখন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ছিল, 18 বছর তোমার বয়স পার হয়ে গেছে। সো তুমি এসে হুট করে এই যে জেনারেলাইজড মন্তব্য করে আর একজনকে একটু বাজায় দেখি, একটু অপদস্থ করে দেখি, মানে এই ক্ষণিকের তাড়নাটা আমার কাছে মনে হয়েছে খুব একটা যুক্তিসঙ্গত না। এইটা করতে গিয়ে আবার এখন দিনের শেষে এগুলো তো বিরাজনীতিকরণের দিকেই নিয়ে যাচ্ছে দেশ। অবশ্যই ইনস্ট্যান্ট হয়তো বা হাততালি পাওয়া যাবে, কারণ শান্ত ভাইয়ের একটা টাইম আমার মনে আছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, একটা ফাইট আমরা অনলাইনে দেখতাম, ওই যে সিপি গ্যাং, বিভিন্ন গ্যাং, মানে এই যখন ওই যে কালচারটা যখন ছিল, মানে জাস্ট ফেসবুকের অ্যাক্টিভিজমের জাস্ট আগের জায়গাটা, ওই ব্লগের অ্যাক্টিভিজমটা যখন চলতো খুব সিরিয়াস লেভেলে, ওই টাইমে প্রচন্ড কুৎসিত গালাগালির একটা কালচারটা গড়ে ওঠে। কিন্তু তারা কি ওই লেভেলটা টিকিয়ে রাখতে পেরেছে? তারা কিন্তু উধাও হয়ে গেছে। তার মানে হইল একটা সার্টেন কোয়ালিটি যদি না থাকে, শুধুমাত্র গালিগালাজ দিয়ে রাজনীতি হয়তো বা কিছুদিনের জন্য দাঁড়ানো যায়, কিন্তু ওইটা সাস্টেইনেবল হয় না। সাস্টেইনেবল হয় না তার আর একটা প্রমাণ হলো ইমরান সরকার। শাহবাগে যখন ওই যে একটা অর্কেস্ট্রেটেড একটা প্ল্যান দাঁড় করায় ফেললো, 1 বছরের জন্য মনে হইতো যে ওইটাই বাংলাদেশের একমাত্র চেতনা, ইমরান সরকারই বাংলাদেশের একমাত্র সরকার। কিন্তু আজকের দিন ইমরান সরকার কই? এই জন্য রাজনীতিটা যে মানে একটা টি-20 ম্যাচ না, এটা যে একটা টেস্ট ম্যাচ, এইটার ভেতরেও কিছু ব্যাকরণ আছে। এটা যদি প্রত্যেকেই মাথায় রাখি, তাহলে কিন্তু একটা আমাদের ভেতরে যে বোধ শক্তিটা আসে, মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার অনেক কিছু শেখার মতো আছে। আমি যদি আপনাকে রেসপেক্ট করি, আমি যদি ভাইকে রেসপেক্ট করি, আমি তো ছোট হয়ে যাচ্ছি না। ইয়েস, ফাইটও করতে হবে। কাদের সাথে? এখন যদি এমন হয় একজন স্বৈরাচারের দোসর, একদম প্রুভেন দোসর যারা ছিল, গণহত্যাকে যারা জাস্টিফাই করেছে, যারা বিগত দিনের মধু খেয়ে বেরিয়েছে, তারা এসে ভিন্ন রকম ট্র্যাক রেকর্ড রেখে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে, আমরা অবশ্যই প্রোটেস্ট করব। কিন্তু যদি এমন হয় যে একজন রেসপেক্টেড মানুষ, ওনার সাথে আমার একটা মত মিলে নাই, বা আমার একটা ব্যাপার ওনার মিলে নাই, উনি আমাকে বলল যে এই ব্যাপারটা আমি একমত না, আমি মনে করি যে এই ব্যাপারটা আমরা যদি মিউচুয়াল রেসপেক্টের সাথে বলি যে শান্ত ভাই আপনি আপনার এই মতের সাথে একমত না, আমার মনে হয় যে একটা চমৎকার আলোচনা চলতে পারে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে টক শো টেবিলটা মারামারির জায়গাতে চলে গেল, এতে করে কি দিন শেষে আমি অনেক কিছু গেইন করে ফেললাম কিনা, আমার কাছে মনে হয় এটা একটা রিয়ালাইজেশনের ব্যাপার। সো এই যে অদ্ভুত একটা জায়গা, এর পেছনে বর্তমানের পপুলিস্ট কথাবার্তা বলে হাততালি পাওয়ার যেমন একটা জায়গা আছে, যেটা বললে অনলাইনে ভাইরাল হওয়া যাবে, এবং ওইটার সাথে আবার মিডিয়া হাউস থেকে শুরু করে অন্যদের ইনকামের সম্পর্কটা আছে। ওই জায়গাটা তারা যদি মনে করে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেমন একজন লয়ের সাথে জড়িত একজন যদি রেগুলার প্র্যাকটিস করেন না, উনি দেখলাম এমন উদ্ভট টাইপ কথাবার্তা বলছে, ওইটা বললে আমি জানি হাততালি পাওয়া যাবে।
এবং অনেক মানুষ আছে ঠিক বলে চিল্লায় উঠবে, কিন্তু ওইটা বলে পরবর্তীতে আমি যখন ওনাকেই ধরেছি, আপনি যে এটা না জেনে বললেন, এই যে পঞ্চদশ সংশোধনের একটা মামলায় এটা যে রায়টা হয়ে গেছে, হওয়ার কারণে যে এই জিনিস চেঞ্জ আসছে, আপনি তো একজন লয়ার, আপনি না জেনেই একটা মন্তব্য করে বসলেন এবং এই যে একটা ফিয়ার মঙ্গারিং করে হাততালি পাচ্ছেন, এই কাজটাকে ঠিক করলেন। উনি দেখলেন যে ওই ব্যাপারটা সম্পর্ক ওয়াকিবহাল না, তার মানে না জেনে শুনে যে হাততালি পাওয়ার মতো একটা পপুলিজমের চর্চাটা আছে, এটাও কিন্তু এই যে এই ভাষাগত জায়গায় একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। অনেক ধন্যবাদ। সায়ন্ত, এটা কি অবাধ স্বাধীনতার কুফল? অবাধ স্বাধীনতার কুফল কিনা জানি না। আর শুধু রাজনীতিবিদদের নিয়ে আমরা আলোচনা করছি, তো এটা শুধু রাজনীতির বিষয়, শুধু রাজনীতি না, মানে আমাদের একটা কালচারাল অধপতন ঘটে গেছে, ধীরে ধীরে এটা ঘটে গেছে। আপনার ইয়াং জেনারেশন, এমনকি মধ্যবয়সীরাও এখন দেখি কোনো আড্ডায় বসলে তাদের কথার মধ্যে স্ল্যাংটার ইউজটা অনেক বেড়ে গেছে। একে অপরের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা, সেই রেসপেক্টের জায়গাটা কেমন নড়বড়ে হয়ে গেছে। আগে খুব সিম্পল, আমরা যখন মহল্লার মুরব্বি দাঁড়িয়ে থাকতো, দুষ্টু পোলাপান তো সিগারেট খেত দাঁড়ায়া, মুরব্বীরা যাওয়ার সময় সিগারেটটা ফেলে দিত অথবা দৌড়ে হেঁটে অন্যদিকে চলে যেত। আর এখন তো পারলে অনেক জায়গায় উল্টা পারলে ধোঁয়াটা মুখের কাছে এনে ছাড়ে। আগে ছিল যে যত দুষ্ট ছেলেই হোক, নিজের মহল্লার মেয়েটাকে সে ডিস্টার্ব করবে না, কিংবা অন্য মহল্লার ছেলে সে তার মহল্লার একটা ছোট বোনকে ডিস্টার্ব করে যাবে, সেটা হতে দিবে না। বাসে উঠলে বা কোথাও গেলে মুরব্বি দাঁড়িয়ে থাকলে দেখলে উঠে দাঁড়িয়ে বা নারীদেরকে বসতে দেয়া হতো। এই কালচারটা কি এখন আমরা আগের মতো এরকম দেখতে পাই? আগে তো আমাদের এত শিক্ষিত ছিল না, শিক্ষার হার এত ছিল না, এত কর্মমুখী শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত হইনি। আমরা এখন মাদ্রাসার শিক্ষার সংখ্যাও কিন্তু বেড়েছে, অনেক আলেম তৈরি হয়েছে, কিন্তু এক্সট্রিম হয়েছে অনেকে। আবার যারা ধর্মবিমুখ শিক্ষা, যে স্বাধীনতা এক্সপ্রেস করা, এই স্বাধীনতা আগে এতখানি ছিল না। এখন অনেকেই তার বলার স্বাধীনতা, কথার স্বাধীনতা নিয়ে সে চাইলে ধর্ম না মানতে পারেন, কিন্তু কটাক্ষ না করলেই হইলো, তা সেটাও তো বেড়েছে। আমরা এক্সট্রিম হয়েছি সব দিকে বেশি। রাজনীতিবিদদের মধ্যে দেখেন, আগে আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম তখন দুই দলের মধ্যে বা একাধিক দলের মধ্যে একটু কথা কাটাকাটি মারামারির উপক্রম হলে একদম কড়া ইনস্ট্রাকশন থাকতো যে ইয়ারমেট বাহাস হবে, সিনিয়রের সঙ্গে করবে না, তাহলে বেয়াদবি হয়ে যাবে। এটাই 80-র দশকের কথা, 90 দশকেও তাই ছিল। সেটা কি এখন ভাবা যায়? বিএনপি মহাসচিবের মতো এইরকম সিনিয়র, এত বড় একটা পলিটিক্যাল পার্টির মহাসচিব এবং এত ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, তাকে যখন চট্টগ্রামে অ্যাটাক করে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হলো, তার সেই জামা খোলা গেঞ্জি পরা সেই ছবিটা আপনার চোখে ভাসে না? একটা দলের মহাসচিবকে বা দলের প্রধানকে এইভাবে অপদস্থ করা মানে যে দল করবে ওই মহাসচিবের গায়ে লাগার কথা, ওই দলের সাধারণ সম্পাদকের গায়ে লাগার কথা, ওই দলের প্রধানের গায়ে লাগার কথা, যে ছেলেগুলো তো ওনার গায়ে হাত তোলেনি, আমার গায়ে হাত তুলেছে। সে উপলব্ধি আমরা দেখেছি। আগে কি কখনো এটা ছিল? কোনো শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে ব্যক্তিগতভাবে এভাবে হেনস্থা করতে হবে, তাকে আক্রমণ করতে হবে এবং সেটা দলের পক্ষ থেকে সেটাকে আবার সাফাই গাওয়া হবে? কালচারটা উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় এরকম ধসে গেছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও একটা গলদ ঢুকে গেছে, আমাদের পরিবারের মধ্যে কোথাও একটা গলদ ঢুকে গেছে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে গলদ ঢুকে গেছে। আমরা সেই দিকে যথাযথ মনোযোগ দেইনি, এটা নিয়ে যথাযথ গবেষণা হয়নি, এ থেকে উত্তরণের পথ কী সেটাও অজানা। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে পড়ে গেছি। আমরা পশ্চিমের সঙ্গে তাল মিলাতে গিয়ে শিক্ষা এবং মননে পশ্চিমের মতো হয়নি, কিন্তু তাদের কিছু কালচারকে আমরা অ্যাডপ্ট করতে চেয়েছি। তাতে করে হয়েছে কি, আমরা শিক্ষা এবং মননে তাদের ধারে কাছে না গিয়ে তাদের কিছু কালচারকে অ্যাডপ্ট করতে গিয়া আমরা একটু কেমন জানি একটা জাতিতে পরিণত হয়ে গেছি। আমাদের ছেলেমেয়েরা অনেকেই যেসব ভাষা বলে, এই শব্দ শুনলে তো আমরা লজ্জা পাই, কিন্তু এই শব্দটাকে তারা মনে কেউ ওয়েস্টার্নে তো এগুলো অহরহ ইউজ করে এই শব্দগুলো, এটা কিন্তু কোনো ব্যাপার না। আপনি যে তার এই শব্দটাকে আমদানি করলে আপনি ইউজ করে মজা নিচ্ছেন,
নিচ্ছেন, কিন্তু আপনার যে সামাজিক অবস্থান সেটা কোথায়, আপনার রাজনৈতিক অবস্থান কোথায়, আপনার এখানে মনন গঠন কোথায়, ফলে সব নিয়ে একটা কেমন যেন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে মতি ভাই। এটা মানে আমরা পদে পদে এখন ফিল করি যে এই কালচারটা না আমাদের কালচার, না ওয়েস্টার্ন কালচার, না আমরা খুব সভ্যতা দেখাতে পারছি, না খুব অসভ্যতাও আবার সবাই করছে তাও না। এই ট্রানজিশনের পিরিয়ডটা একটা ডেঞ্জারাস পিরিয়ড। আমাদের জুনিয়ররা আগে সিনিয়রদের মুখের উপর কথা বলতো না, সত্যটা বলতো, সেই সত্যটা বলার মধ্যে একটা যুক্তি দিয়ে বলার একটা ভদ্রতা ছিল। আর এখন ধরে নেওয়া হয় যে যা খুশি তাই বলবে, এটা তার অধিকার, সে যা খুশি তাই করবে, এটা তার অধিকার, যেটা বলছেন এই অবাধ স্বাধীনতা। স্কুলে কোনো কোনো স্কুলে শিক্ষা স্টুডেন্টকে শেখানো হয় যে সে তার মনে যা আসে সেটা সে বলতে পারবে, সে পছন্দ না করলে প্রতিবাদ করতে পারবে, এটা তার অধিকার। কিন্তু এর পাশাপাশি তাকে এটা শেখানো হয় না যে আমার এই দেশের কালচারে মুরব্বিকে মান্য করে কি ভাষায় বললে আমার কালচারের সঙ্গে ম্যাচ করে। এখন আমার সন্তানকে স্কুলে শিখিয়ে দিচ্ছে সে যা মনে আসে যা খুশি সেটা বলতে পারবে বাপের সঙ্গে বা যে কারো মুরব্বির সঙ্গে। আবার আমি আবার অভ্যস্ত হয়ে উঠিনি ওই কালচারে। এখন কি আমার সন্তানকে একটু ধীরে সুস্থে এটার সঙ্গে ইউজড করা উচিত ছিল, নাকি আমাকে আমার সন্তানের মতো হয়ে যাওয়া উচিত, এটাও আমরা বুঝতে পারি না। এর থেকে বেরিয়ে আসার পথ কি? বের হয়ে আসার পথ হলো, প্রথমে হলো শিক্ষাকে টান টান করে সোজা করতে হবে, আমার উপযোগী করতে হবে। আমি শুধু জিপি উৎপাদন করব, আমি শুধু না পড়ালেখা করিয়ে শুধু ডিগ্রি দিয়ে দিব, আমার ওই শিক্ষার মধ্যে ভ্যালুজ থাকবে না, ভ্যালুজ নষ্ট হয়ে যাব, ওই শিক্ষা কোনো শিক্ষা না, এটা দীর্ঘমেয়াদী। ওইখানে হাত দিতে হবে। শিক্ষার মধ্যে যদি হাত দেওয়া হয়, শিক্ষকের মধ্যে যদি হাত দেওয়া হয়, তার প্রভাব আস্তে আস্তে সোসাইটিতে পড়বে। আর রাজনীতিটাকে রাজনীতিবিদদের নিজেদের প্রয়োজনে, নিজেদের ইজ্জত আবরু রক্ষা করার প্রয়োজনেই তাদের রাশ টানতে হবে। যারা যা খুশি তাই বলে অন্যকে অপদস্থ করে আনন্দ পান, তাদেরকে এই বোধটা মাথায় আনতে হবে যে আজকে আমি আরেকজনকে যা খুশি তাই বলে আমোদ পাচ্ছি, কালকে আমাকে আরেকজন যা খুশি তাই বললে হাততালি দেওয়ার অনেক লোক তৈরি হবে। আজকে আমি আরেকজনের বাবাকে অপদস্থ করে তার সন্তানের মনে কষ্ট দিচ্ছি, সন্তানকে বিব্রত করছি, কালকে আমার কারণে আমার সন্তানও বিব্রত হবে, আমার স্ত্রী, আমার বাবা মা বিব্রত হবে। এই যে নিজেকে দিয়ে চিন্তা করাটা, এটা আমরা ভুলে গেছি মনে হয়। যে আমি আজকে অন্যের দিকে যেই তীরটা ছুটছি, সেই তীরটা একসময় আমার উপরও পড়তে পারে। SW লংফিলের একটা কবিতা ইন্টারমিডিয়েটে আমরা পড়তাম না, SSCতে ছিল, যে অ্যারওয়ান দ্য সং। অ্যারওয়ান দ্য সংটা যখন কবিতাটা পড়ছি তখন এইভাবে উপলব্ধি করি নাই যে কবি একটা তীর ছুঁড়ে মারলো, শূন্যে মিলিয়ে গেল, তিনি দেখলেন না এটা কোথায় গেল। অনেক দিন পর হাঁটতে হাঁটতে দেখেন একটা ওক গাছে ওই তীরটা বিঁধে আছে। অর্থাৎ আমি যে তীরটা ছুঁড়ে মেরি, এটা কোথাও না কোথাও গিয়ে আঘাত করে, এটা এমনি এমনি চলে যায় না। আমি একটা গান গাইলেও, কবি গান গাইতেছিলেন, সেই গানটাও কোনো এক বন্ধুর কণ্ঠে অনেক দিন পর শুনলেন সেই গান। তার মানে আমরা ভালো কিছু ছুঁড়ে মারলে সেটাও থাকবে, এই গান থাকবে, ভালো কথা থাকবে। আমরা ক্রুয়েল হলে, সে ক্রুয়েলটি করলে, সেই ক্রুয়েলটিরও নজির কোথাও না কোথাও থেকে যাবে, কিছুই হবে। অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে অবাধ স্বাধীনতা কিনা, এটাও একটা কারণ হতে পারে, অনেকগুলো কারণ আছে, কিন্তু এই মূল্যবোধের কথা বলছেন, এই মূল্যবোধের এই মূল্যবোধ প্রতিষ্ঠা হইব কীভাবে? মূল্যবোধ ব্যাপারটা আসলে এমন যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। এই মূল্যবোধটা ওই যে শান্ত ভাই একটা জায়গা থেকেই বলছিল যে এটা একদিনেও কখনো করা সম্ভব না। একেবারে ছোট সময় থেকেই এটা যে শুধু স্কুলেই শেখানো হবে ব্যাপারটা কিন্তু এইরকমও না। যেমন ওই যে ভাই একটা চমৎকার কথা বলছিল, আমিও শুনতে শুনতে আমিও বিমোহিত হচ্ছিলাম যে আসলেই তো আমরা এইভাবে চিন্তা করতাম, কিন্তু এখন ব্যাপারটা এইরকম হচ্ছে। আমাদের মনে পড়ে আমাদের কিন্তু এটাই শেখানো হইতো যে রাস্তাতে যাওয়ার টাইমে কোনো মুরব্বি দেখলে একটা সালাম দিতে হবে। আমি চিনি চাই না চিনি এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, যে গাড়িতে ওঠার পরে যদি একজন বয়স্ক মানুষ দাঁড়ায় থাকে তাকে বসতে বলতে হবে। ইন্দোনেশিয়ার স্কুলে সম্ভবত এই কালচারগুলো চালু করা হয়, যে জাপানে স্কুলগুলোতে এই প্র্যাকটিসগুলো আছে। এমনকি এমনও প্র্যাকটিস আছে যে প্যারেন্টসদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটাকেও ইনস্টিটিউশনালাইজ করে ওই বোধ শক্তিটা তাদের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে। হোয়ারএজ আমাদের দেশের ভেতরে হঠাৎ করেই
এই যে একটা ট্রানজিশন পিরিয়ডটা যেটা চলছে, এই জায়গার ভেতরে কে কত কুল হইতে পারে, কে কত স্যাভেজ হইতে পারে, এই দুটা শব্দ আমি জানি যে মিডিয়াতে এইভাবে বলাটা উচিত বা অনুচিত, সেই জায়গায় একটা বিতর্ক থাকতে পারে। আমি এই জন্যই শব্দটা এনেছি যাতে এইটার পর ভিত্তি করে আমি কথাটা বলতে পারি। একটা সময় আমার মনে আছে আমি শুনেছি বিটিভিতে নাকি কিছু শব্দের গাইডলাইন ছিল, কোন শব্দে কথা বলা যাবে, কোনগুলা ব্যবহার করা যাবে না, প্রমিত উচ্চারণ করতে হবে, অন্য কোনো উচ্চারণে যাওয়া যাবে না। কিন্তু এই যে আমি দুইটা শব্দ বললাম যে স্যাভেজ হয়ে গেছে, ব্যাপারটা খুবই কুল, কিন্তু এই জেনারেশনের কাছে এই কথাগুলো আবার খুবই অহরহ ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা আবার কোথায় কার কাছে ব্যবহার করা যাবে, কার কাছে ব্যবহার করা যাবে না, এই সীমাবদ্ধতার জায়গাটা অনেক জায়গায় ধরে ধরে বলে দেওয়া হচ্ছে না। লেটসে একজন হঠাৎ করে যদি এসে যে আমাদের বয়সী কেউ একজন বললো আপনি তো এটা খুবই কুল একটা কাজ করলেন, ঠিক আছে, এইটা এই জেনারেশনের সাথে যায়, কিন্তু তাকে কিন্তু আবার ওই বোধ শক্তিটাও দিয়ে দেওয়া দরকার। সে যদি এসে এই বাচ্চা বয়সী একজন আপনার মতো বয়সী কাউকে একজন বলল আপনি তো ব্যাপারটা খুবই কুল ভাবে হ্যান্ডেল করলেন, তখন মনে হয় যে না, ওই শব্দ যে ওনার সাথে ব্যবহার করা যাবে না, এই যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটাও তাকে কিন্তু দিয়ে দেওয়াটা দরকার ছিল। কিন্তু যেটা হচ্ছে যে যুগের সাথে অনেক কিছুই আসছে, কিন্তু কোথায় কতটা ব্যবহার করা যাবে এই ব্যাপারটা বোঝানো হচ্ছে না। কারণ স্বাধীনতা এই শব্দটা অবশ্যই রিজনেবল রেস্ট্রিকশন সহ আসে, আইনের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, প্রত্যেকটা জায়গাতেই। তা না হইলে একটা সিস্টেম কোনোদিন চলে। আমরা যদি মনে করি যে স্বাধীনতা আছে মানে যাচ্ছে তাই করা যায়, এই যে যাচ্ছে তাই করা যায় না। রাজনীতিটাও আমার মনে হয় যে একই রকম, কারণ রাজনীতি তো আর সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না, সমাজেরই কয়েকটা এলিমেন্টের একটা। এই জায়গাতেও যখন দেখা যাবে যে হাসান মাহমুদ বা ওবায়দুল কাদের স্টাইলে মানুষ কথা বলাটাকে মনে করবে যে এটাই হলো রাজনীতি, তখন নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সজ্জন মানুষের ভাষাটাও অনেকে মনে করবে ও ইনারা দুর্বল কিনা। কিন্তু ওই ভদ্র কালচারের ভেতরেও যে একটা সৌম্য সজ্জনের ভাষা এবং ওই ভাষাটা যে অনেক শক্তিশালী হইতে পারে, জেনারেশনের পর জেনারেশন টিকে যাইতে পারে, এই বোধশক্তিটা অনেকের ভেতরে থাকে না। এই জন্যই আমেরিকার প্রেসিডেন্ট তো অনেক মানুষ আছে, হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলাটে মানুষ এই লেভেলে না হইলেও এর মতো অনেক মানুষজন ছিল। কিন্তু পৃথিবীর ইতিহাসে যখন বিভিন্ন জায়গায় টেক্সচুয়াল হিসাব ধরে ওয়ার্ল্ড ওয়াইড পড়ানো হয়, তখন বারবার করে অল্প কয়েকজন মানুষের কথা আসে, আব্রাহাম লিঙ্কনের নাম আসে, আরও কয়েকজন বিখ্যাত মানুষের নাম আসে, কিন্তু একেবারে ওই 47 জন মানুষ প্রত্যেকের নাম তো আসে না। এবং একই সাথে জাতিসংঘের মহাসচিবেরও অনেক মানুষ নাম ভুলে যায়, কিন্তু কোফি আনানের নাম পার্টিকুলার কিছু জায়গায় মানুষ মনে রাখে। বাংলাদেশের রাজনীতিতেও এমন অনেক মানুষ ছিল যারা অনেক কারণেই হারিয়ে গেছে, হয়তোবা তাদের ইম্প্যাক্ট ছিল এলাকায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় শেরে বাংলা একে ফজলুল হকের মতো মানুষ, তাদের কথা এখনও রেফারেন্স আকারে মানুষ কেন ব্যবহার করে? কারণ ওই সাবস্টেন্সের জায়গাটা ছিল আমাদের ভেতরে, ওই পরিমিত বোধটা যে ঠিক আছে আমরা মজা করব, আনন্দ করব। কারণ আমাদের বয়সে আমরাও তো অনেক সময় বন্ধুদের ভেতরে বসলে বা এমন কোনো ব্যক্তি যাদের সাথে মজা করা যায় ওইটা আমরা করব, কিন্তু কোথায় এটার সীমাবদ্ধতার জায়গাটা আছে এটা যদি না জানায় দেওয়া হয়, তাইলে যেটা হবে অবিরাম তো মানুষ ছুটে বেড়াইতে পারে না। আমাদের সমস্যাটা কি হয়েছে যে আমরা এমন একটা ভূমির পর অবিরাম ছুটে চলার চেষ্টা করছি, কিন্তু এটা লাস্ট মাথায় যে একটা খাড়া ঢাল আছে এবং নিচে অন্ধকার টানেল আছে, সেই ব্যাপারটা আমরা ভুলে যাই। ওই জায়গাটা আমাদের শেখার জায়গাটা অবশ্যই পরিবার, এবং পরিবারের পরের জায়গাটা স্কুল, এবং তারপরে আমার মনে হয় যে আমাদের তো শেখার কোনো শেষ নাই। রাজনৈতিক অঙ্গনেও আমি যখন বিভিন্ন মানুষের সাথে ইন্টারাক্ট করি, আমি বোঝার চেষ্টা করি ও অমুককে বোধহয় আইডলাইজ করা যায়, তার কাছে বোধহয় এটা শেখার আছে, অমুকের কাছে বোধহয় এটা শেখার আছে। জার্নালিজমের জায়গাতে আমার মনে হয় যে আমি যদি এইভাবে একটু শিখতে পারতাম, অমুক এইটা করে আমি যদি এটা শিখতে পারতাম। কিন্তু আর একটা ধারাও আছে, কেউ কেউ উস্কানি দিয়ে যে না এই জায়গাটা এরকম থাকা যাবে না। সংস্কারের আলাপ যেটা, সংস্কারের ভেতরেও যে পরিমিত বোধটা আছে এটা আমরা ভুলে যাই। আমরা অনেক ক্ষেত্রে মনে করি সংস্কারের কোনো শেষ নাই, নতুন যা আসে তাই ভালো। এটা যদি আমি দুইটা মুভি, আমি একটা সময় যখন অনেক বেশি টাইম পেতাম খুব মনোযোগ দিয়ে দেখতাম, এটা একটু রেফার করি। 61 নম্বর গড়পার লেন নামের একটা মুভি আছে। এই যে সোসাইটি বিভিন্ন ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, এই ট্রান্সফরমেশনটা এত চমৎকারভাবে দেখানো হয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন নীতি, নৈতিকতা, মানবিকতা সবাই অনেক আধুনিক হয়ে যাওয়ার চেষ্টা করে, ওই মুভির লাস্টের দিকে একটা পর্যায়ে রিয়ালাইজেশন আসে সবারই যে না রে, বোধহয় যা চলছে এর ভিতরে একটা পরিমিতি বোধ দরকার ছিল, বোধহয় অতীতের ওই আদর্শগুলো আমাদের দরকার ছিল। এই জিনিসটা কেউ যে বলে দিবে আমাদের, সেই জায়গাটা অনেক জায়গায় স্থাপন করা উচিত। এবং এইটাও যে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্যই বা জোরে কথা বলাটাই যে একমাত্র কাজ না,
বরং কিছু কিছু জায়গায় যে থেমে সুষ্ঠুভাবে চার সাইডে তাকিয়ে দেখাটাও যে একটা সৌন্দর্য, এই ব্যাকরণটাও বোধহয় আমাদের শেখার দরকার আছে। এটা যদি প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্রিসিয়েট করা হয় তাহলে দেখা যাবে আরো 5 জন মানুষ ওই পথে হাঁটার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। এবার একটা প্রসঙ্গ পাল্টাই, রাজনীতি, নির্বাচন, মানে অস্বস্তিকর পরিস্থিতিও আছে, স্বস্তিকর কিছু থাকলেও এখন অস্বস্তিটাই সামনে এগিয়ে আসছে। সেটা হচ্ছে যে যেখানেই আপনি যান, যার সাথেই আপনার দেখা হয়, তখনই সে জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, এটার কারণ কি? কারণ বাংলাদেশে তো যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে, এইটা বাংলাদেশ এরকম একটা আনপ্রেডিক্টেবল দেশ ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে কারণে একটা অনিশ্চয়তা সবার মধ্যে কাজ করে। তারপর হচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত বড় মাপের একটু জনসমর্থন মোটামুটি আছে, এরকম সব দলগুলো না গেলে আওয়ামী লীগ তো পলাতক এবং মাঠ ছাড়া নিষিদ্ধ। বাকি যারা আছে এদের মধ্যে যদি প্রথম যে কয়টাকে একটু কাউন্টেবল ধরা, এরকম 3, 4, 5টা দলের মধ্যে যদি এক বা একাধিক না যায়, তখন তো সেটা ইনক্লুসিভ ইলেকশন নিয়ে একটা প্রশ্নবিদ্ধ অবস্থা তৈরি হবে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম এবং এনসিপির মতো, মানে বিএনপি তো আনপ্যারালাল অনেক বড় দল, নো ডাউট। বাংলাদেশে দল ছিল 2টা, বিএনপি এবং আওয়ামী লীগ, তার মধ্যে আওয়ামী লীগ নাই হয়ে গেছে। এখন বিএনপি হচ্ছে আনপ্যারালাল বড় দল। তার নিচের স্তরে আগে ধরা হতো জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামকে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন দোসর থেকে মন্ত্রী হয়ে, তার সরকারের এমপি হয়ে তারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং তাদের কার্যক্রম প্রায় নাই বললে চলে। ফলে এখন আলোচনার মধ্যে আছে বিএনপির পরে জামায়াত ইসলাম এবং এনসিপি। এনসিপির নেতারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে, এবং এই গণপরিষদ আগে হতে হবে। তারপরে আবার জামায়াত ইসলাম বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, এবং দুটাই, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটোই। আবার এই যে মানে সনদ যেটা হবে সেটা আগেই, তার আইনি ভিত্তি কী হবে এবং ইমপ্লিমেন্টেশন আগেই হতে হবে, সেটা নিয়ে এদের অবস্থান আছে জামায়াত এবং এনসিপির। ফলে 3-4টা দলের আলোচনায় প্রথম সারি যারা, তার মধ্যে একাধিক 2টা দল 3টা দল, এরা যদি বলে নির্বাচন হবে না বা এটা না হলে নির্বাচন হবে না, যাব না, তখন মানুষের মধ্যে ওই অনিশ্চয়তাটা আরও বাড়ে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্টারন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল 3 গ্রুপের খেলোয়াড়ের নানান রকমের খেলা চলে। সেই খেলার অংশ হিসেবে পতিত ফ্যাসিবাদের জন্য বাংলাদেশে নির্বাচন না হলে ভালো হয়। যদি নির্বাচন না হয় তাহলে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী সময় পায়, এখানে বিশৃঙ্খলা হলে তারা তার মধ্যে আস্তে আস্তে আবার দল গুছিয়ে উঠতে পারে। এ বিদেশি তাদের পক্ষের যে শক্তিগুলো আছে তারা প্রেশার ক্রিয়েট করতে পারে, এবং এক সময় বাংলাদেশে এই বিশৃঙ্খলার সুযোগে বিভিন্ন সময় এরকম নজির আছে ক্ষমতা অরাজনৈতিক শক্তির হাতে পুরোপুরি চলে যাওয়া। এখনও অরাজনৈতিক শক্তি দেশ চালাচ্ছে, কিন্তু এইটা মানে ইনস্টিটিউশনালাইজ হওয়া, অরাজনৈতিক শক্তিটা হাতে চলে যাওয়া এইভাবে। সেই অবস্থায় তখন দেখা যাবে যে রাজনীতি রহিত থাকলো এবং একটা পর্যায়ে সময় পেল, ওই সময়ের পরে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে তখন আওয়ামী লীগ ইলেকশনে আসার মতো পরিবেশ তৈরি হলো। ফলে আওয়ামী লীগের জন্য একটা লাভ, ফ্যাসিবাদ গোষ্ঠীর জন্য লাভ। আর এখন যারা আছে তার মধ্যে এনসিপি নতুন দল, তারা নিবন্ধন পাওয়া নিয়েই হিমশিম খাওয়া দল, তাদের জন্য এখনও গুছিয়ে উঠতে পারে নাই। যেটুকু আশার আলো দেখিয়েছিল সে নানানভাবে বিতর্কিত হয়ে পড়েছে। তারা মনে করছে আরেকটু সময় পেলে তাদের লাভ। জামায়াত ইসলাম 16 বছর পার্টি অফিসই খুলতে পারেনি, কার্যক্রম চালাতে পারেনি। জরিপে আর ভার্চুয়াল মিডিয়ায় বট বাহিনীদের যত আওয়াজই দেখ, জামাতের যে ভোটারের সমর্থনটা ওই হারে বাড়ানোর জন্য যে কার্যক্রম দরকার সেটাই তো 16 বছরে এই দল করতে পারেনি। এমনকি সরকারের বিরুদ্ধে আন্দোলনও তো করেছে বিএনপি মাঠে, জামায়াত তো মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনও করতে পারে নাই সেভাবে, 2-1টা যৌথ কর্মসূচি ছাড়া। সুতরাং জামায়াত ইসলামের আরও সময় পেলে লাভ হয়। সেই জন্য জামায়াত এবং এনসিপির কার্যক্রম কথায় এটা অনেকখানি স্পষ্ট যে তারা নির্বাচনটাকে মানে ঠিক বানচাল না, এটা পেছানোর একটা
উদ্যোগ নিতে চায়, কিন্তু বিএনপি সহ অনেকগুলা দল যারা নির্বাচন চায়। আচ্ছা, আপনি তো জানেন যে পরীক্ষা পিছিয়ে কিন্তু কোনো লাভ হয় না, যারা ফেল করার পিছিয়েও ফেল করে, তাইলে কিন্তু ওরা মনে করে ওদের প্রস্তুতি ভালো হবে। যাদের প্রস্তুতি খারাপ, ওরা কি এই বোধটা তাদের মধ্যে কাজ করে? তাহলে কি এত পরীক্ষা পিছানোর আন্দোলন হতো? আপনি যেটা বললেন এটা রিয়ালিটি, যে পরীক্ষা পিছালেও কারো লাভ হয় না, যারা খারাপ করার আগেও খারাপ করে, পিছালেও তারাই খারাপ করে। কিন্তু তারপরও পরীক্ষা পিছানোর আন্দোলন কি কখনো থেমে থেকেছে? না, থামে না। তার মানে এই বোধটা ভেতরে কাজ করে না। এই দলগুলো পিছালেও এরকম রেজাল্টই হয়তো করবে, কিন্তু বোধটা কাজ করছে না হয়তো। কিন্তু এতে করে এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তার ব্যাড ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট গিয়ে পড়বে দেশের উপরে, গণতন্ত্রের উপরে। কারণ মানুষের আয় কমে যাচ্ছে, বিনিয়োগ নেই, চাকরি নেই। এই সরকার নির্বাচনের ঘোষণা দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারা এখন অ্যাডহক বেসিসে চলে গেছে পুরাই, যে একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিয়ে তারা নিরাপদে বের হতে পারলে বাঁচে। এই মনোভাবটা তাদের কারো কারো কথায় বা কাজে এখনই আমি দেখতে পাই। কারণ হচ্ছে নির্বাচনের ডেট ঘোষণার পরে এখন যদি নির্বাচন না হয়, অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে মাঠে যেই পরিস্থিতি তৈরি হবে এবং ভিন্ন পন্থার উদ্ভব ঘটলে এই উপদেষ্টারাও কেউ গ্রেফতার এড়াতে পারবে এটা আপনার মনে হয়? এরা কেউ সেফ এক্সিট পাবে এটা আপনার মনে হয়? সুতরাং তাদের নিজেদের সেফটির জন্য নির্বাচন করাটা তাদের জন্য এখন ফরজ হয়ে গেছে। সুতরাং নির্বাচন মানুষ চায়, এই সরকার চায়, সেনাবাহিনী চায়, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল চায়। সেজন্য জামায়াত, এনসিপি বা কেউ কেউ যদি নির্বাচন নাও চায়, এটা হলো পিছানোর অজুহাত, সেটা পারবে না। আমি একটা অনুষ্ঠানের কথাটা বলছিলাম যে এরা আসলে নির্বাচন পেছানোর জন্য এই গণপরিষদ, এই সনদ, এই যে পিআর, এইসব খড়কুটো, তারা খড়কুটো হিসেবে এগুলো আঁকড়ে ধরতে চায় নির্বাচন পেছানোর জন্য। কিন্তু খড়কুটো ধরে ধরে জড়ো করবে, শেষ পর্যন্ত খড়কুটোকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিয়ে নির্বাচনে আসবে। নির্বাচন হবে, নির্বাচনে আসবে, শান্তিপূর্ণ ভালো একটা নির্বাচন হবে এবার। আই ডু বিলিভ দিস। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো সবাই মনে করি তাই হওয়া উচিত। না, এই নির্বাচন নিয়ে যে সংশয়, এই সংশয়ের তো যথেষ্ট কারণ আছে, যেটা আপনি বললেন, যেটা সায়ন্ত, যে বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত ইসলামী এবং এনসিপি তারা বিভিন্ন শর্ত, বিভিন্ন দাবি দেওয়া তারা প্রস্তাব দিয়েই যাচ্ছে। শেষ বক্তব্য হলো যে এরা দিনের শেষে ইলেকশনে যাবে। আপনার কি ধারণা? আমি যেটা মনে করি এই মুহূর্তে যা যা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস হলো নেগোশিয়েটিং টুল। মানে যে কথাটা কেউ বলতে চায় না মুখ দিয়ে, কিন্তু বলে যে এইটা না হইলে ইলেকশন করতে দিব না, এইটা হওয়া দরকার, এইটা না হইলে হবে না। এইটা বিভিন্ন দাবি আসতেই পারে এবং এই দাবিগুলো দেখবেন যে আসতেই থাকবে। একটা ইস্যু যদি রিজলভ হয়ে যায়, লেটস জুলাই সনদের ইস্যুটা রিজলভ হয়ে গেল, তারপরে আর একটা ইস্যু আসবে, এটা আসবেই। তার কারণ হইল এইটার আড়ালে একটা দর কষাকষি চলতে থাকে রাজনীতিতে। এটা আসলে একেবারে নিদেন পক্ষে যাদের কোনো আইডিয়া থাকে না, তারা অনেকে মনে করতে পারে, রাজনীতি সম্পর্কে যাদের একটু জানাশোনা আছে তারা বুঝতেই পারবে যে এইটা হলো বিভিন্ন রাজনৈতিক ক্যালকুলেশনের দর কষাকষির একটা মাধ্যম। এটা যদি দর কষাকষির একটা মাধ্যমই না হতো, তাহলে এমন অনেক জিনিস ছিল যে দাবিগুলা থেকে অনেকটা ডানেভাবে অনেকেই সরে গেছে। দেখেন, অনেক সময় দাবি ছিল এইটা যে শেখ হাসিনাকে ডাক দিয়ে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত কেউ যেন ইলেকশনের কথা না বলে। যারাই কথাটা বলছে তারাই গিয়ে 100টা রোড শো করে, তারাদের পোস্টার ছাপিয়ে তারা ইলেকশনের প্রচারণা চালাচ্ছে। ধরেন জামাত ইসলামী বলছে যে পিআর ছাড়া ইলেকশনে যাবে না, কিন্তু একটা সুস্পষ্ট উদাহরণ আমি বলি, তাদের প্রত্যেকটা আসন ভিত্তিক মনোনয়ন তারা অলমোস্ট বছরখানেক আগে দিয়ে দিয়েছে। তারা যেভাবে মনোনয়ন দিয়েছে অমুক আসনে অমুকে, অমুক আসনে অমুকে, অমুক আসনে অমুকে, এইটা কি পিআর সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ? তারা তো প্রচারণাও চালাচ্ছে একইভাবে। তার মানে দেখেন, তারা ব্যক্তি ধরে ধরে, আসন ধরে ধরে তারা প্রচারণা চালাচ্ছে, মনোনয়ন দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের আওতায়। কিন্তু তারা বলছে পিআর ছাড়া আমরা ইলেকশনে যাব না। অর্থাৎ কথার কাজের ভিতরে তো আমি মিল পাইলাম না। তারা যদি বলতো যে আলাদা আলাদাভাবে আমাদের কোনো মনোনয়ন দেওয়া নাই, আমরা সামগ্রিকভাবে চাই, পিআর ভাবে চাইলে তো এটাই হওয়া উচিত ছিল, কিন্তু সেটাও হয় নাই। আর একটা ব্যাপার হলো, বিএনপি কনসিস্টেন্টলি ইলেকশনের কথাই বলছে, কিন্তু একই সাথে দেখেন এনসিপি নতুন একটা দল, তাদের প্রতি সবসময় আমার সাধুবাদ আছে। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি একদম স্ট্রেট ফরওয়ার্ড, ডানেভাবে কোনো শঙ্কা বা প্রশ্নবোধক চিহ্ন রেখে না বলে সে সরাসরি বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। নাহিদ ইসলাম মালয়েশিয়া ট্যুরে
বাইরে আছে, মালয়েশিয়া টুডে গিয়ে এসে সরাসরি বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তার একটা সন্দেহ জাগে। তাদেরই যদি সন্দেহ জাগে তাহলে তো আমজনতা এবং আশেপাশের অনেক মানুষেরই অনেক সন্দেহটা জাগা উচিত। কিন্তু আমি যেটা মনে করি যে দেশের মানুষের অভিপ্রায় তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই অভিপ্রায়টাকে এখন দেখি প্রত্যেকেই বলে আমার জনতা, আমার জনতা, আমার জনতা। হোয়ারএজ জনতা কাদের? জনতা যে কি চায় সেটা তো ডিটারমাইন করার ফ্যাক্টরই হইল ইলেকশন। সেটা না করে প্রত্যেকেই মুখস্থ বলবে যে আমার জনতা, আমার জনতা। ধরেন একদিন রাস্তায় কয়েক শত মানুষ জড়ো করা হলো, সেই মানুষটা কোন প্রক্রিয়ায় আসছে? বাংলাদেশের মানুষ এমন যে হঠাৎ করে কারণ বাজারের এই মোড়ে গিয়ে 5 জন মানুষ যদি আকাশের দিকে এক নাগারে হাত তুলে তাকায় থাকে, দেখা যায় ওইটা দেখে আরো 50 জন মানুষ থাকবে, আরে কি কারণে তাকাইলো? সো আমি যদি মনে করি যে আমি হাত তুলে তাকাইছি, এরা যে দাঁড়াইছে এরা সব আমার সমর্থক, এই জিনিসটা তো ভুল, একটা ডিলিউশন। এবং এই কারণে দেশের জনগণের অভিপ্রায়টা পৃথিবীর বুকে এমন নজির বোধহয় খুব কম যে জায়গায় একটা অটোক্রেটিক রেজিম থেকে ডেমোক্রেটিক রেজিমের দিকে ট্রান্সফরমেশন সবাই চায়, কিন্তু ইলেকশন চায় না। মানে এই দুইটা ব্যাপার যে কোনো অবস্থাতেই সামঞ্জস্যপূর্ণ না, এটা তো বোঝানো উচিত। আমরা অটোক্রেটিক রেজিম থেকে ডেমোক্রেটিক পলিসির দিকে যাচ্ছি, অর্থাৎ এর পলিসি ট্রানজেকশনে হওয়া উচিত ইলেকশন। আর একটা ব্যাপার আমি বলি, ইলেকশনটা মূলত জনগণের অভিপ্রায় তো আছেই, এবং একই সাথে কয়েকটা জিনিস বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে অতীত ইতিহাস যদি ঘাটি কয়েকটা ব্যাপার ডিটারমাইন করে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য যেহেতু আর্মিকে ডিপ্লয় করা আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, দ্যাট মিনস তারা একটা ফ্যাক্টর। কারণ তা না হলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোনো অবস্থাতে ঠিক থাকবে না। যদি কেউ এইটা বলে তারা মিথ্যা কথা বলে জেনে শুনে। কেউ বলুক যে আর্মি ছাড়াও দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক আছে, আর্মির কোনো মাতামাতির দরকার নাই, আর্মি চলে যাক ব্যারাকে, এই কথাটা তো কেউই বলছে না। তার মানে আর্মি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য একটা ফ্যাক্টর। তারা ওপেনলি বলছে যে ইলেকশনটা জরুরি। তারা আর বাইরে ব্যারাকে একটা রেজিমেন্টেড ফোর্স 1.5 বছর থেকে 2 বছর ব্যারাকের বাইরে এইভাবে থাকতে পারে না। তাদের ডিসিপ্লিন ফোর্সের জন্য এটা একটা ডিজাস্টার ঘটে যেতে পারে। আর একটা ব্যাপার হলো ব্যবসায়ী গ্রুপ। ব্যবসায়ী গ্রুপদের মাঝে মাঝে কালেকটিভ বয়ান হয়তো এখনো পুরোপুরি আসে না, কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তাদের যে কথাবার্তা যদি আমরা ঠিকমতো ফলো করি, তারাও এটা বলে যে দেশে ইলেকশনটা দরকার, কারণ একটা কন্টিনিউয়াস প্রসেস দরকার। লেটসে সেই প্রসেসটা কি হবে, ডানে যাবে নাকি বামে যাবে, XYZ হবে, সেটা আলাদা আলাপ। কিন্তু একটা ব্যবসায়ী সে তো আর 5 মাস 6 মাসের জন্য কোনো ইনভেস্ট করে না। সে যেটা দেখতে চায় ওটার কন্টিনিউশন আছে নাকি, কোনো ক্ষেত্রে যদি খারাপও থাকে ওইটা ওভারকাম করার জন্য কিন্তু একটা পলিসি আছে। আওয়ামী লীগের আমলেও তো অনেকে ব্যবসা করতো, সেটা হয়তো বা বিভিন্ন জায়গায় উৎকোচ দিয়ে বিভিন্ন পলিসির মাধ্যমে, কিন্তু এটাও একটা লম্বা একটা সময়ের জন্য তারা আগাইতে চায়। আর একটা যেটা ব্যাপার আছে আমলাতান্ত্রিক যে হিসাবটা, অনেক প্রজেক্ট আছে আজকে যেটা পাশ করা হচ্ছে 1 বছর পরে সেটা বাস্তবায়নযোগ্য হবে। অর্থাৎ তাদের ভেতরেও যদি এই ধারণাটা থাকে যে একটা ডামাডোল অবস্থা, যে আমি এটা করলাম আর একজন এসে কি বলবে, অমুকে কি করবে, তমুকে কি করবে, এইটার কন্টিনিউশনটা থাকে না। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি আকারে বর্তমানে যদি আর্মি, ব্যবসায়ীদের গ্রুপটা যদি ধরি এবং আমলাতান্ত্রিক জায়গাটা যদি ধরি, এদের প্রত্যেকের একটা কমন অভিপ্রায় আছে ইলেকশনের। অতএব ইলেকশনটাকে অনেকে দর কষাকষি করতে পারে, খুব বেশি দিন আটকায়ও রাখতে পারে না, কিন্তু যদি এইটার সাথে দেশের বাইরের একটা শক্তি যারা মনে করে বাংলাদেশে হাসিনার পতন তো ঘটে গেছে, ওইটার ব্যাক করানো যাবে না, অতএব এমন একটা অবস্থা তৈরি করে রাখতে হবে যেন এইটা পরাশক্তিদের ব্যাটেল গ্রাউন্ড হয়ে যায়। পরাশক্তিদের ব্যাটেল গ্রাউন্ড যদি বানাইতে হয়, একটা স্টেবল গভর্নমেন্ট থাকলে তো সম্ভব না। সো তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজগুলো করার চেষ্টা করবে। আমরা যদি এখন বুঝি যে দেশের স্বার্থ বড়, ইলেকশনের দিকে যাইতে হবে, ঠিক আছে, দুষ্ট লোক অনেক জায়গায় আছে, প্রত্যেকটা দলেই আছে। কেউ যদি মনে করে অমুক দলে দুষ্ট লোক নাই, এটা ঠিক না। দুষ্ট লোককে ভোট দিয়ে ইলেকশন করবে না, আবার ইলেক্টেড হয়ে যাওয়ার পরেও তো তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে। সেই প্রসেসগুলোর দিকে আমাদের আগাইতে হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজেই ইলেকশন হওয়ার মতো একটা পরিবেশ চলে আসছে। দর কষাকষিটা পর্দার আড়ালে কিভাবে চলছে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু দিন শেষে একটা জায়গায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওনার নিজের মতামত যদি ফার্ম থাকেন যে ইলেকশন হইতেই হবে, ইলেকশনকে কেউ যদি বানচাল করতে চায় যে বিভিন্ন টাইমে ইলেকশন হয়ে গেলে লাভের গুড় খাইতে পারবে না, কিন্তু বর্তমানে তারা একটা লাভের গুড় খুব বাজে রকমভাবে খাচ্ছে, ইলেকশন হয়ে গেলে তারাও জানে যে আমার তো অংশ কম হয়ে যেতে পারে, তারা জনগণের কাছে পৌঁছাক যে আমাকে ভোট দেন, তাদের ম্যান্ডেট দিক, তারা ম্যানিফেস্টো নিক, তারা ওইটা না করে যে কাজগুলো করছে এটা তো বাজে দিক। কিন্তু আমার কাছে মনে হয় ইলেকশন হওয়ার মতো একটা পরিবেশ আছে যদি না এক্সট্রিম কোনো সিনারিও অ্যারাইজ করে। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার নির্বাচন হতে যাচ্ছে। আজকেই দেখলাম যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে কি কখনো আপনার মনে পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল, ওই বিশ্ববিদ্যালয়ে পুলিশ যাওয়াটাকেও অপমানজনক মনে করা হতো।
যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ছাত্ররা দিবে, ছাত্রদের শৃঙ্খলা ছাত্ররাই বিধান করবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে কেন? সেইখানে পুলিশ যাওয়াটাই যেখানে অপমানজনক মনে করা হতো, সেখানে পুলিশ তো যাবেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টা গেটের চারপাশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী দিয়ে ছাত্র সংসদ নির্বাচনে এক অভিনব এক কায়দা। তার মানে হচ্ছে গিয়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাহলে এক বছর যে এত বাগাড়ম্বর করলো আমাদের এই উচ্চশিক্ষিত সরকার, তাদের এই বাগাড়ম্বরের রেজাল্টটা কি আসলো দেখেন। মানে যেখানে যেখানে তাদের কিছু করবার সুযোগ ছিল এবং দরকার ছিল, মোটেই সেটা তাদের প্রায়োরিটি পায় নাই। শিক্ষা নিয়ে কোনো কীভাবে যা যা হজবরল অবস্থা চলছে সেটাকে থেকে উত্তরের পথকে এই বিষয়ে নিয়ে কোনো কাজ হয় নাই। ছাত্র রাজনীতির নামে বাংলাদেশের যে রাজনীতি চলছে এটা কোনোভাবেই কোনো সুস্থ লোক গ্রহণ করে না। সেই অবস্থা থেকে এই ফ্যাসিবাদের পতনের পরে নতুন ধারার কী ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই সেটা নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালকরা কিংবা রাজনৈতিক দল কিংবা সরকার, তাদের সঙ্গে কোনো ডায়ালগই তো হলো না, কোনো বিধিমালাই তো হলো না যে এই প্রক্রিয়ায়। আপনি তো জানেন যে ডাকসুতে রাজনীতি হবে, কিন্তু হলগুলো তো হতে পারবে না। বললাম যে একটা অদ্ভুত একটা মিক্সচার এরা বানাচ্ছে, এটা আরও খারাপ করছে ছাত্র রাজনীতিতে। ফলে ছাত্র রাজনীতির সেখানে হাত দেয়নি। নির্বাচন নিয়ে যা তা একটা অবস্থায় আরও উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনারা এখানে দেখেন এই যে স্বাস্থ্য খাত নিয়ে, আমি যেহেতু স্বাস্থ্য খাতের লোক সেই জন্য বলি চিকিৎসক বলে, স্বাস্থ্য খাতে নিয়ে যে উন্নয়ন করবার অনেক সুযোগ ছিল। এই যে ওষুধ কি জেনেরিক নেমে লিখবে না ট্রেড নেমে লিখবে, না ডাক্তারদের অপদস্থ করে কথা বলা যায়, কিন্তু এইটা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ কি এক বছরে নিল? এই যে আমার দেশের ডাক্তার এবং রোগীর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, যে মানে একজন মানুষ অসুস্থ হলে যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের কাছে স্রষ্টার পরেই হলো একজন ডাক্তার সবচেয়ে ভরসার জায়গা, আর যিনি স্রষ্টায় বিশ্বাস করেন না তার কাছে ডাক্তারই হচ্ছে একমাত্র ভরসার জায়গা। সেই ডাক্তার আর রোগীর তো হবে বন্ধুত্ব, তাদের তো এরকম একে অপরের সঙ্গে যে বৈরিতা দূরত্ব এটা থাকার কথা না। সেটা কেন চলছে ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এক বছরের মধ্যে তারা দূর করার। আমার দেশের রোগী কেন বিদেশমুখী, কেন বিদেশ চলে যায়? আমার সরকার কেন কিছু হলেই বিদেশ থেকে ডাক্তারে না বাহবা কুড়াতে চান, অথবা আমার রোগীকে বিদেশ পাঠাতে চান যে ঠিক আছে এখন ইন্ডিয়া সমস্যা আমার রোগীরা চায়না যাবে? কেন বলতে পারলো না যে আমার রোগীকে এই দেশে চিকিৎসা করাতে হবে এবং আমি যাব না? সেইটা হইল না। পেশাজীবীদের আন্দোলন হতে পারে, এই যে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন যে পেশাজীবী আছে, এদের রাজনীতির নামে যা চলছে এইটা কি এরা এক বিন্দু ঠিক করার চেষ্টা করেছে? খালি একটা সংস্কারের নামে ওই একটা ভবনে আলোচনা, সব দলকে ডাকা, টেলিভিশনে লাইভ প্রচার করা, টক শোতে আমাদেরকে ব্যস্ত রাখা, রাজনৈতিক শক্তিকে ব্যস্ত রাখা, মিডিয়াকে ব্যস্ত রাখা, সমস্ত কিছু কেন্দ্রীভূত করেছে ওইখানে, কাজের কাজ কিছু করে। অনেক ধন্যবাদ। শেষ করতে হবে, 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডের উপরে না। দুইটা জিনিস, ডাকসু ইলেকশন হইতেই হবে এবং আমি চাই যে একটা শান্তিপূর্ণ ডাকসু ইলেকশন হোক। আমি যখন স্টুডেন্ট ছিলাম ডাকসু ইলেকশনে আমাকেও ভোট দিতে দেওয়া হয় নাই, কারণ আমি যেহেতু সিলমারা ব্যক্তি ছিলাম, যে আর যাই হোক ছাত্রলীগের বিরোধী অংশ ছিলাম, ভোট দিতে দেওয়া হয় নাই। শিক্ষকরাই যেহেতু কারচুপি করতো, আমি চাই যত সংখ্যাই থাক দিন শেষে ভোটটা হোক, এবং ভোটটা হওয়ার পরে যাতে এটা নির্দিষ্ট সময়সীমা থাকে, প্রত্যেক বছর যাতে ডাকসু ইলেকশনটা নিয়ম করেই হয় সেই প্রত্যাশাটা থাকে। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, সায়ন্ত আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।